নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মাশরুম খেয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ৩ জন সিউড়িতে। বোলপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক। বোলপুর থানার মলুক গ্রামে ফের ঘটল চুরির ঘটনা। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদ। নাগাসাকি দিবসের পথসভা ও পদযাত্রা সিউড়িতে। মাশরুম খেয়ে অতিরিক্ত বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানার কারণে অসুস্থ সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হলেন ৩ জন। এমন ঘটনায় আরও একজন অসুস্থ, তবে তার পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল হওয়ায় তাকে বাড়িতেই রাখা হয়েছে। যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে 2 জন মহিলা ও 1 জন পুরুষ। ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার 9 আগস্ট দুপুরবেলায় ভাতের সঙ্গে মাশরুম খেয়ে পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা শুরু হয়। সন্ধ্যার দিকে বাড়াবাড়ি হওয়ায় নিজেরাই সিউড়ি সদর হাসপাতালে এসে ভর্তি হয়। এই 3 জন সিউড়ি পৌরসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডের কেন্দুয়া সোনাতরপাড়ার বাসিন্দা। প্রত্যেকেই একই পরিবারের সদস্য। জানা গিয়েছে তারা এই পোয়াল ছাতু খেয়েছিলেন। তাদের চিকিৎসা চলছে সিউড়ি সদর হাসপাতালে। এদিন পরিবারের তরফ থেকে জানানো হয়, আমরা ভাই কুটুমের মানুষ, তা আমাদেরকে ডাকলো, আমরা চলে এলাম। আমাদের মেয়ে আছে, দিয়ে ওরা সবাই ফ্যামিলি ওইরকম ছাতু খেয়েছে, আমরা তো জানি না। বাস আমরা এইটুকুই জানি, পোয়াল ছাতু। ওরা যা বলেছে যে পোয়াল ছাতু আমরা খেয়েছি, আমরা ওইটাই জানি। হ্যাঁ, ওরা বলছে 4 জন। এখানে আছে 3 জন। হ্যাঁ, তাছাড়া আমরা আর কিছু জানি না। ছাতুটা কোথা থেকে নিয়েছে? কিছু কোথা থেকে নিয়েছে সেটা আমরা জানি না। এখন কি হচ্ছে সমস্যা? সমস্যা হচ্ছে ওদের ওই যে বমি। হ্যাঁ, বাস আর কিছু নেই। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম কালীকরা। ওদের বাড়ি? ওরও তাই নাম। ও বাড়ি কোথায়? বাড়ি ওই যে বললাম আপনাদেরকে সোনাতরপাড়া, ওদের ফকালিতলা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল শুক্রবার 9 আগস্ট বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ সহ হাসপাতাল সুপার ও অন্যান্য আধিকারিকরা। প্রায় 3 ঘন্টা ধরে এদিনের এই বৈঠকে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। এদিন বৈঠক শেষে মন্ত্রী হাসপাতালে চিকিৎসকের অভাবের কথা স্বীকার করে নেন। পাশাপাশি যে সমস্ত গাফিলতির অভিযোগ উঠে থাকে হাসপাতালের বিরুদ্ধে, সে বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন মন্ত্রী। অন্যদিকে জেলাশাসক জানান, দুর্লভ অপারেশন হাসপাতালে না করা হলেও বিশেষ কিছু অপারেশন যাতে করার প্রক্রিয়া চলে সেই বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য ভবনে জানানো হবে বলেও জানা গিয়েছে এদিনের এই বৈঠক থেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, কল্যাণ সমিতি মিটিং, এই কমিটি মেম্বার যারা সবাই ছিলেন এবং অনেককেই ইনভাইট করা হয়েছিল। যে দীর্ঘদিন যেহেতু ইলেকশনের মাঝখানে ইলেকশন ছিল বলে মিটিং হয়নি,
এবং আমরা ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, উনিও আজকে এসেছিলেন এবং যা সমস্যা নিয়ে আলোচনা হলো পুরোপুরি। তো দেখলেন কতক্ষণ ধরে মিটিংটা চললো এবং এজেন্ডা ধরে ধরে যেমন আলোচনা হলো, আগের দিনে যে আলোচনাগুলো হয়েছিল সেখানে সেই ইমপ্লিমেন্টগুলো কেন হলো না, হয়নি, সেগুলো নিয়ে ডিসকাসগুলো আলোচনা, সুন্দর আলোচনা হয়েছে। এবং আমরা সুপার সাহেবকেও অ্যাসুরেন্স করলাম যে মাঝে মাঝে গোলমাল হয়, যে আমরা অনুরোধ করলাম যে ডাক্তার বা নার্স যারা আছে তারা যেন ব্যবহারটা ঠিক করে। আর আমরা খুব ডিএম সাহেবকেও দায়িত্ব দিলাম, এখানে এসডিও সাহেবও এসেছিলেন, একটা চেকপোস্টের ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করছি, যাতে সিকিউরিটির যে অভাব ওনারা বোধ করছেন সেটা কেটে যায়। হ্যাঁ, এসডিপিও এসডিও দুজনেই আছেন এবং আর যে সমস্যাগুলো আছে, এবং খুব ভালো মিটিং হয়েছে এই জন্যেই যে জেলা পরিষদের সভাধিপতি নিজেও ছিলেন এবং উনি নিজেও দায়িত্ব নিলেন যে কিছু কাজ, মাঝারি ধরনের কাজ যেগুলো মানে মাঝামাঝি টাকার কাজ, সেটা জেলা পরিষদ থেকেও তাদের করা যায়। এবং আমরা তো আছি, এসএসডিও আছে এবং ডিএম সাহেবও আছে, যেগুলো বড় কাজ সেগুলো আমরা কলকাতায় পাঠাবো। এবং এইভাবে আমরা যদি নিজেদের হাসপাতালটাকে ঠিক রাখতে পারি, তাহলে আসার আগেই পেশেন্ট পার্টি বা পেশেন্ট যারা আসবে তারাও ঠিক মতো ট্রিটমেন্ট পাবে এবং সুস্থ ম্যানেজমেন্ট পাবে। পাশাপাশি জেলাশাসক বিধান রায় বলেন, আমাদের যে বোলপুর সাব ডিভিশন হসপিটাল, যেটা সুপার স্পেশালিটি হসপিটাল, এখানে আমরা সবাই ছিলাম। আমাদের লাস্ট যে ডিস্ট্রিক্ট লেভেলে যে দুটো হেলথ ডিস্ট্রিক্টে যে মিটিং হয়েছিল, সেখানে আমাদের এখানকার যে সুপারিনটেন্ডেন্ট তিনি রিকোয়েস্ট করেছিলেন যে গেলে হবে ভালো হয়, সিএমএ সাহেব রিকোয়েস্ট করেছিলেন। আমরা আজকে প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে এখানে আমরা রিভিউ করলাম। নির্বাচনজনিত কারণে রোগী কল্যাণ সমিতির যে মিটিংটা সেটা একটু কম হয়েছে এখানটায়, আবার সেটাকে রেগুলারাইজ করা, একদম ধরে ধরে প্রত্যেকটি বিষয়, যে লাস্ট যে মিটিংটা হয়েছিল তার যে কী রেজুলেশন হয়েছিল, সেই রেজুলেশন অনুযায়ী কাজ হয়েছে কি না, যদি না হয়ে থাকে কেন হয়নি, কারা তার জন্য দায়ী বা ইত্যাদি প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু এখানে পোস্টমর্টেম করেছি আছি। এছাড়া আজকের যে বিষয়গুলো যেগুলি ছিল সেগুলি করা মানে আমরা ডিটেলস আলোচনা হয়েছে। আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে, কারণ আমাদের মাননীয় মন্ত্রী যিনি এখানকার বিধায়ক সম্মানীয় শ্রী চন্দনা সিনহা মহাশয়, তিনি তো আরকেএস চেয়ারম্যান, সভাধিপতি সাহেব ছিলেন, আমি ছিলাম, আবার এসডিও এবং এসডিপিও দুজনেই এখানে ছিলেন, সবার উপস্থিতিতে মিটিংটা হয়েছে। আমরা সর্বসম্মত যে সিদ্ধান্ত নিয়েছি, ছোটোখাটো যে বিষয়গুলি আছে, যে ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক বা ফায়ারের কোনো বিষয় হোক, যেগুলি এখনই নজর না দিলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স আছে, সেইগুলি রোগী কল্যাণ সমিতির যে ফান্ড আছে সেটা বেয়ার মিনিমাম যেটুকুনি দরকার, অর্থাৎ একদম ন্যূনতম যেটা দরকার সেটা রোগী কল্যাণ সমিতি থেকে করা, এটা এক। 2 নম্বর হচ্ছে স্বল্পকালীন যে বিষয়গুলি আছে সেগুলি আমাদের জেলা পরিষদের নিয়ে যাওয়া, আমাদের ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া, সেটা আমি এবং সভাধিপতি সাহেব দুজন মিলে বসে দেখে নেব যে কোথায় কি ফান্ড আছে, সেগুলো দিয়ে আমরা এটা করতে পারি। আর যেগুলো বড় বিষয় আছে সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্যের কাছে তাদের নজরে নিয়ে আসব, যাতে তার ইমিডিয়েট সলিউশন ইত্যাদি হয়। আমাদের সবার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে হাসপাতাল ঠিকঠাক যেন চলে। আমাদের রুগীরা যারা আসেন এখানে, পেশেন্ট কেয়ার অ্যান্ড সার্ভিসেস একটা হাসপাতালের পক্ষে সবথেকে বড় লক্ষ্য হচ্ছে এইটাই, সেটা যাতে সুনিশ্চিত হয়। সেফটি সিকিউরিটির ক্ষেত্রে অনেক সময় অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটে বা ইত্যাদি, সেটা এসপি সাহেবকে গত সপ্তাহে আমি একটা চিঠি করেছি যে আমাদের আরও সিকিউরিটি পার্সোনাল এখানে যাতে বাড়ানো যায়। এবং আমাদের এখানে এসডিপিও ছিলেন এখানে আমাদের বোলপুরে, তাকেও আমরা অনুরোধ করেছি যে আউটপোস্ট বা ইত্যাদি যদি ম্যানিং করা যায়, এটা এক। আর প্লাস আমাদের যারা এখানে যারা সার্ভিস প্রোভাইডার যারা আছে, যারা বিভিন্ন এজেন্সির থেকে যারা আছে, তাদেরকে ইউনিফর্ম পরতে হবে। হ্যাঁ, যখনই তারা ডিউটি করবে ইউনিফর্ম পরতে পারে, যাতে পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্ট পার্টি বা বাইরে যে কেউ এসে বুঝতে পারে যে ইনি হচ্ছেন আমাদের এই কাজের জন্য তিনি নিযুক্ত, এই সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক।
High-speed internet broadband cable TV and landline service provider দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বোলপুর থানার অন্তর্গত মুলুক গ্রামে ফের চুরির ঘটনা ঘটল। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ চুরির ঘটনা নতুন নয়, বারবার বোলপুর শহরে বেশ কয়েকবার চুরি হয় একের পর এক, যার কোনো প্রতিকার নেই। গতকাল শুক্রবার 9 আগস্ট রাত্রে সেরকম এক দুর্লভ চুরির ঘটনা ঘটেছে। খেটে খা গরিব মানুষের বাড়িতে চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তালা ভেঙে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দিয়েছে। শোকেসের তালা ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে দিয়েছে এবং বেশ কিছু টাকা পয়সা, রূপোর চেন, গাড়ির কাগজপত্র সহ চম্পট দিয়েছে চোরেরা। কী অবস্থা গরিব মানুষের! অপরদিকে পাশে একটি মন্দিরে চুরির চেষ্টা চালিয়ে গেছে চোরেরা, কিন্তু চুরি করতে পারেনি। চোরেদের এত উৎপাত যে ওরা ধর্মস্থানও মানছে না, চুরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে, দরজার তালাও ভেঙে দিয়েছে। প্রায়ই চুরি হচ্ছে পাড়ার মধ্যে। এইভাবে পাড়ায় দুষ্কৃতীদের অত্যাচার চলছে। প্রশাসনের কাছে আবেদন জানিয়েও দুষ্কৃতীদের অত্যাচার বন্ধ হচ্ছে না। যদিও সিসিটিভি আছে পাশের বাড়িতে, দেখা যাক চোর ধরা পড়ে কিনা। এই ঘটনায় বোলপুর থানার পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে চুরির ঘটনা। এদিন পরিবারের তরফ থেকে জানানো হয়, বাড়িতে চুরি হয়েছে। কি বলবে, কখন হয়েছে? এটা হয়েছে আমি সকালবেলা জানতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। কি কি চুরি হয়েছে? আমার ওই গ্যাসের সিলিন্ডার ছিল, ওটা নিয়েছে। আর আলমারিটা ভেঙেছে, ওখানে টাকা পয়সা ছিল। আর রূপোর চেন ছিল, ওটা নিয়েছে। আর কিছু কাঁসার থালা বাসন ছিল, ওগুলো নিয়েছে। কত টাকা মতো চুরি হয়ে যেত? ওখানে ছিল ওই 1000 টাকা মতন। কত? 4000 টাকা মতন। 4000 টাকা। আচ্ছা। আর গাড়ি কাগজপত্র ছিল আমার। আচ্ছা, ওটাও গেছে। আচ্ছা। আর ওই তুমি কি বাড়িতে ছিলে না? না, কালকে আমি ছিলাম, কিন্তু আমি ওই ভোরবেলা দিকে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। কালকে এখানে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। মানে আমার ওইদিকে বাড়ি আছে। দেখলে যে তোমার বাড়িতে? আমাকে সকালবেলা ফোন করে খবর দেওয়া হলো যে এরকম চুরি হয়েছে, এখানে আসতে হবে। ঠিক আছে, আসছে। আমি এমনি প্রায় দিন থাকি এখানে। কালকে একটা মানে আমার কাজ ছিল, একটা পুজো চলছিল ওখানে। ওখানে লাইট লাগানো ছিল কিছু, তো ওখানে গেছিলাম। তো ওখান থেকে আসার পর এখানে আসিনি, ওখানেই ছিলাম, মায়ের বাড়িতে ছিলাম। তারপর আমি বাড়ি আসি রাত 1:30। তারপরে এখানে আসিনি, আমি বাড়িতে ছিলাম, ওই মায়ের বাড়িতে ছিলাম। তোমাকে কে খবর দিল? আমাকে এখান থেকে এই যে আমার পাশের বাড়ি দাদা চুরি হয়েছে, উনি খবর দিলেন আমাকে। আচ্ছা, এই সোমনাথ এই ব্যাপার। সকালে আমাকে ফোন করলো, ওই 6:30 7টা নাগাদ। তা আমাকে ফোন করে বললো যে এরকম চুরি হয়েছে, এখানে এসো। ঠিক আছে। আচ্ছা, তারপর খবর পেয়ে এলাম আমি। পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছে, তো ওরা তো এখনো আসেনি দাদা। কটার সময় ফোন করেছে? ওখানে 6:30 7টা নাগাদ ফোন করেছিল। এখন তো 10টা বাজতে চললো, এখন পর্যন্ত কোনো পাত্তাই নেই ওদের। আচ্ছা, কি বলবে? প্রশাসন এখনো পর্যন্ত আসেনি? প্রশাসনে প্রচুর গাফিলতি। নাই পুলিশ প্রশাসন ঠিক থাকলে এইভাবে বারবার চুরি হচ্ছে। এর আগেও আমি কমপ্লেন করেছিলাম একবার। এর আগেও চুরি হয়েছিল আমার। আচ্ছা, তো তখন আমি কমপ্লেন করেছিলাম, তো সেই ক্ষেত্রেও কোনো এখনো রেসপন্স পাইনি। এফআইআর কপি পর্যন্ত দেয়নি আমাকে, তো রেসপন্স তো দূর কি কথা। আচ্ছা, তোমার কি নাম? আমার নাম হচ্ছে সোমনাথ ঘোষ। এই যে বাড়ি মুলুক। পাশাপাশি প্রতিবেশীরা বলেন, পাড়াতে এইভাবে চুরি হচ্ছে, কি বলবেন? কি বলবো, খালি চুরি নাকি? এখানে সব ছেলেগুলো বসে বসে মদ খাওয়া, তারপরে অনেক মানে বাজে করা, রিমার ফাক্স করা, তারপরে এখান দিয়ে অনেক কিছু হয়। এখান থেকে চুরি চামারি হয়, অনেক চুরি, বালি চুরি বলুন, এই চুরি বলুন, সব এই রাস্তা দিয়ে যায়। নিজের চোখে দেখি, কিন্তু কিছু বলতে পারি না। একবার বলেছিলাম, পুলিশরা এসেছিল, তাদের বলেছিলাম আপনারা এখানে একটু টহল মারবেন, একটু দেখবেন এই দিকগুলো। তো ওনারা ওই 2 দিন দেখেছি, আসা যাওয়া করেছে, তারপরে আর কোনো দেয় না। আর আমার ছেলের কাছে আমি থাকি, হ্যাঁ, থেকে তারপরে এরকম রোজ রোজ হচ্ছে। এবার আমরা যাব কোথায়? আমরা এখানে খরচা করে টাকা পয়সা, আমার পেনশনে চলে।
আমার ছেলে ওই আশ্রমের ইয়েতে থাকে, মন্দিরের ইয়েতে। হ্যাঁ, তার জন্য আমাকে তো সেইভাবে চলতে হবে। যদি এরকম রোজ রোজ আমার ক্ষতি হতে থাকে, তা আমি এই যে ক্ষতির ইয়েটা কে পূর্ণ করবে? আপনার কি নিরাপত্তার এটাই ভুগছেন? হ্যাঁ, নিরাপত্তার এটা ভুগছি। প্রায় দিনই এমন এক একটা সব চিৎকার করবে, রিমার্ক পাক্স করে, এখানে থাকা মুশকিল। আমার বয়স হয়েছে, আমার 70 বছরের কাছাকাছি। শিয়ালের আওয়াজ, কুকুরের আওয়াজ, কত রকম আওয়াজ করছে রাত্রি 12টা, 11টা, 10টা, যখন তখন। আমি চুরি প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, চুরি প্রসঙ্গে খুব আমার খুব অসুবিধা। আমাদের কেউ দেখার নেই, প্রায় সময় চুরি হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। এবার আমি কটা লোক এনে এখানে পাহারা দিয়ে রাখবো? আমার পুলিশ প্রশাসনের উপর কি ভরসা আছে? কি বলবেন? পুলিশ প্রশাসনের উপরে ভরসা কোথায়? কিছুই তো পেলাম না, যে এখনো অবধি পুলিশ এলো না। তো ভরসাটা কাকে করব বলুন? আপনার নাম? আমার নাম সীমা সেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তার প্রতিবাদে সামিল হলেন বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। বুকে কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদে সামিল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। তবে রোগীদের পরিষেবা স্বাভাবিক হাসপাতালে, চিকিৎসকদের পরিষেবা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। এদিন এ বিষয়ে বিস্তারিত জানান স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য। এদিন তিনি আরও জানান, এই আরজিকর হাসপাতালে আমাদেরই একজন সহকর্মী, একজন পিজিটি ট্রেনিং, কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, কদিনের মধ্যে অকস্মাৎ অস্বাভাবিক মৃত্যু। সেটা বিচার বিবেচনার অধীনে আছে। আমরা চাই তার ন্যায্য বিচার হোক। আমরা কোনোরকম কর্মবিরতি বা কোনোরকম কারো ক্ষতি হোক সেটা চাই না। আমরা কাজ করছি সমস্ত কিছু, কিন্তু একটু প্রতিবাদ মৌখিকভাবে ব্যাজ পড়ার মাধ্যমে যে আমরা এই প্রতিবাদটা জানাতে চাই যে ন্যায্য বিচার হোক, যেন উপযুক্ত যারা অপরাধী তারা যেন শাস্তি পায়, এবং সেই শাস্তির মাধ্যমে সেটা যেন পরবর্তীকালে সেটা বিচার বিবেচনা যেটা সরকার আছেন সেটা করুন। আমরা কাজ চালিয়ে যাবো, সকল ডাক্তার মিলেই করেছি, সমস্ত ডাক্তারের তরফ থেকে। আপনার নাম, আপনার পদ? আমার নাম, আমি ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, আমি স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতালে। এটা আমাদের না আর কোনো আপাতত নেওয়া হয়নি। কর্তৃপক্ষ যা ঠিক করবেন আমরা নিজেরা আলোচনা করে সেটা আমরা পরে করব। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। প্রতিবারের মতো এবারও গতকাল শুক্রবার 9 আগস্ট বিকেলে জেলা সদর সিউড়িতে বারুদের গন্ধমুক্ত সুন্দর পৃথিবীর জন্য পালিত হল নাগাসাকি দিবস। সারা ভারত শান্তি সংহতি সংস্থা, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ, আওয়াজ, সাক্ষরতা প্রসার সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যদের যৌথ উদ্যোগে যুদ্ধবিরোধী স্লোগানে পথসভা অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে এবং 9 আগস্ট নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করলে মৃত্যু হয় লক্ষাধিক মানুষের। তাই পথসভায় যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য রাখেন শিক্ষক আশিস গোড়াই, বিকাশ রায় প্রমুখ। যুদ্ধবিরোধী সঙ্গীত পরিবেশন করেন অনুপম চক্রবর্তী, প্রণব পাল, ক্ষমা চৌধুরীরা। আবৃত্তি পরিবেশন করেন শান্তনু ঘোষাল। পথসভা শেষে একটি মিছিল যুদ্ধবিরোধী স্লোগান, পোস্টার সহ বীরভূমের সদর শহর সিউড়ি শহরের বাস স্ট্যান্ড পরিক্রমা করে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।